আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান থেকে অধ্যায় দ্বিতীয় লেনদেনের হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। এখানে দেখো, একটা হিসাব সমীকরণে একটা অঙ্ক দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে বলছে যে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা প্রমাণ করো A = L + OE। এটা হলো আমাদের হিসাব সমীকরণ, যেগুলা উপর এই লেনদেনগুলোর প্রভাব পড়বে। এখন এই অঙ্কটা করার আগে আমরা একটু হিসাব সমীকরণ কি তা আমাদের একটু বেসিক জানা দরকার, কারণ আমি তোমাদের সবসময় বলতাম যে তোমরা যত বেশি বেসিক গেইন করবা তত বেশি তোমাদের স্কিল ডেভেলপ হবে। তাহলে চলো আমরা হিসাব সমীকরণ কি এটা একটু আগে জেনে আসি, তারপর আমরা অঙ্কটা সলভ করব। দেখো, এখানে হিসাব সমীকরণ কি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে A = L + OE। এটা হলো আমাদের হিসাব সমীকরণ। দেখো, এখানে A তে অ্যাসেট, L তে হলো লায়াবিলিটিস আর O তে হলো ওনার ইকুইটি। এখন আমরা এই ওইটাকে ভাঙবো। ওইটাকে কিভাবে ভাঙবো? C + R - C - D। এখন এগুলো আমরা একটু বিস্তারিত আলোচনা করি। A তে কি হয়? অ্যাসেটস, অর্থাৎ সম্পদ। সম্পদগুলো আমাদের কি কি আছে? যেমন তোমার সম্পদগুলো আছে আমাদের নগদ টাকা, ব্যাংক জমা, তারপর দেনাদার, তারপর আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো কি আমাদের সম্পদ। এল থেকে কি হয়? লায়াবিলিটিস, অর্থাৎ দায়। আমার দায়গুলো কি কি আছে? দায়গুলো আছে তোমার ব্যাংক ঋণ, পাওনাদার, তারপর তোমার বকেয়া বেতন, এগুলো হলো কি দায়। এখন আসো এই ওই, এই ওইটাকে যে আমরা ভাঙছি চারটা ভাগে, এই চারটা ভাগগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা জিনিস তোমার এই ওনার ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়বে। এটা বাড়লেও প্রভাব পড়বে, কমলেও প্রভাব পড়বে। সিতে কি হয়? ক্যাপিটাল, মূলধন। আরতে কি হয়? রেভিনিউ, অর্থাৎ আয়। ইতে এক্সপেন্স, অর্থাৎ ব্যয়। আর ডিতে কি? ড্রয়িংস, অর্থাৎ উত্তোলন। এখন আসো এই মালিকানা সত্ত্বের উপর এই চারটা জিনিস তোমার কিভাবে প্রভাব পড়ে একটু দেখো। আমি প্রত্যেকটা জিনিসের সাইডে একটা করে চিহ্ন দিয়েছি, দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখন দেখো কিভাবে প্রভাব পড়ে মালিকানা সত্ত্বের উপর, কিভাবে প্রভাব পড়ে। তার আগে আমি একটু তোমাদের একটা ব্যাখ্যা দিয়ে নিই। ব্যাখ্যাটা হলো এরকম, একটা উদাহরণ আর কি দেব। মনে করো তুমি একটা বক্সের ভিতর, একটা খালি একটা বক্স, এটার মধ্যে তুমি যদি 1000 টাকা রাখো, তাহলে কি বক্সটা কি কিছু পরিবর্তন হয়েছে? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। আগে ছিল খালি, এখন এটা পূর্ণ হয়ে গিয়েছে 1000 টাকা দিয়ে, তাই না? আচ্ছা, আবার মনে করো তুমি ওই বক্স থেকে 200 টাকা যদি বের করে ফেলো, তাহলে কি বক্সটা কি আবার কিছু কমে গেল না? কত টাকা কমে গেল? 200 টাকা কমে গেল। তাহলে এখন থাকলো কত টাকা? 800 টাকা। এই যে কমে গেল আবার বেড়ে গেল, এভাবে যে তোমার যে একটা ট্রানজ্যাকশন হলো, এতে কি হলো? একটা প্রভাব পড়ছে না? ঠিক তেমনি আমাদের যখন প্রতিষ্ঠানে কোনো লেনদেন সংঘটিত হয়, তখনই এই হিসাব সমীকরণের উপর প্রভাব পড়ে। এখন দেখো এই মালিকানা সত্ত্বের উপর এই চারটা জিনিস কিভাবে প্রভাব পড়ে। আয়, আমি আয়ের সাইডে লিখেছি প্লাস। আচ্ছা, নর্মালি চিন্তা করো, তোমার যদি আয় হয় তাহলে কি তোমার কি টাকা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। আর বাড়লে আমরা এই মালিকানা সত্ত্বের সাথে কি করব? প্লাস করব। কি করব? প্লাস করব। ঠিক তেমনি আবার যদি তোমার ব্যয় হয়, টাকা ব্যয় হলে কি হয়? তোমার টাকা চলে যায় না? আর চলে গেলে কি হবে? মাইনাস হবে। তখন আমরা এই মালিকানা সত্ত্ব থেকে ব্যয় হলে কি করব? মাইনাস করে ফেলবো। ঠিক তেমনি যদি তুমি ব্যবসায় মূলধন আনো, মূলধন আনলে অবশ্যই তুমি যদি ব্যবসা দিয়ে মূলধন আনো, তাহলে কি টাকা বাড়বে না? বাড়লে আমরা কি করব? প্লাস করব। কার সাথে? এই মালিকানা সত্ত্বের সাথে, অর্থাৎ ওই সাথে কি করব? প্লাস করব। আবার ঠিক তেমনি যদি তুমি টাকা তুলে ফেলো, তাহলে কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে। কার থেকে? এই মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই চারটা জিনিস তোমার এই মালিকানা সত্ত্বের সাথে রিলেটেড। যখনই কমবে বা বাড়বে, তখনই তোমার এটার সাথে এটার উপর প্রভাব পড়বে। তাহলে আসো আমরা এখন অঙ্কতে চলে যাই। দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। জনাব রাজন 2014 সালের মার্চ মাসের ঘটনাগুলো ছিল নিম্নরূপ। 2014 সালের মার্চ মাসের তার এই লেনদেনগুলো সংঘটিত হয়েছে। এখন আমরা যদি হিসাব সমীকরণ করতে যাই, তাহলে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা আমাদের কলাম, মানে ছকের মধ্যে কলাম কয়টা হবে, তাই না? এটা কিন্তু তোমার ডিপেন্ড করে অঙ্কের উপর, যে তোমার অঙ্কের মধ্যে কয়টা লেনদেন আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার কি বলে এটাকে ছকটা কাটতে হবে।
তাহলে চলো আমরা আগে ছক টাকাটার আগে আমরা হিসেব করি যে আমাদের ছকে ঘর কটা হবে, তাই না? আচ্ছা দেখো, নগদ 40,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, ছক কাটার আগে তোমাকে এরকম একটা আমি কাগজ নিয়েছি, তুমি কাগজের মধ্যে এরকম করে তুমি লেখা রাখতে পারো, যেমন এর ঘরে কয়টা ঘর হবে, আর এল এর ঘরে কয়টা ঘর হবে, তাই না? আর ওইতে তো একটাই ঘর হয়, আমরা জানি ওটা মূলধন, আমরা এটা আগে লিখে ফেলি মূলধন। তাহলে আসো আমরা অঙ্কটা পড়ি আর ছক কয়টা হবে এটাকে কাউন্ট করি। নগদ 40,000 টাকা, 20,000 টাকা আসবাবপত্র। আচ্ছা, নগদ, নগদ কি আমার সম্পদ, তাহলে এটা কোথায় যাবে? এই ঘরটা কোথায় হবে? এর ঘরে হবে। তাহলে আমি এর ঘরে লিখি নগদ। 20,000 টাকার আসবাবপত্র, আসবাবপত্র কি আমার সম্পদ, তাহলে এটা কোথায় যাবে? এর ঘরে যাবে। আসবাবপত্র নামে একটা ঘর বানাতে হবে। তারপর 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এই যে 10,000 টাকার ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি আমার দায় না? দায় হলে কোথায় যাবে? এল এর ঘরে যাবে। ব্যাংক ঋণ, ব্যবসা শুরু করেন। এখানে তোমার এই যে ব্যবসা যে শুরু করছেন, এখানে তোমার আমি তো মূলধন কিন্তু এখানে আবার ওইতে কিন্তু মূলধন হবে, এটা আমি আগে লিখে ফেলেছি। 5 তারিখে দেখো ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় করলে কি হয়? এখানে দুইটা জিনিসের উপর প্রভাব পড়ে। কি কি বলতো? ক্রয় করলে কি হয়? আমার খরচ হয়, মানে ব্যয় হয়। আর ব্যয় হলে কোথায় যাবে? কার উপর প্রভাব পড়বে? এই যে ওইর উপর প্রভাব পড়বে, মালিকানা সত্ত্বের উপর। আমার তো ঘর কাটাই আছে, তাহলে এটা থেকে আমি ব্যয় হলে কি করবো? মাইনাস করে ফেলবো, তাহলে আমার নতুন করে ঘর কাটতে হবে না। কিন্তু ধারে পণ্য ক্রয় করছি, ধারে পণ্য ক্রয় করলে কি হয়? তোমার পাওনাদার বাড়ে। ধারে তুমি যদি কারো থেকে কোনো জিনিস নাও তাহলে তোমার কি দায় বাড়বে না? তাহলে দায় বাড়লে আমরা কোথায় যাবো? এই এল এর ঘরে। এল এর ঘরে আমরা পাওনাদার নামে আরেকটা ছক কেটে ফেলবো। তারপর দেখো আসবাবপত্রের অবচয় ধরা হলো 10,000 টাকা, সরি 1,000 টাকা। এই যে আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো, দেখো আসবাবপত্রের অবচয়, এটাকে অবচয় কি একটা ব্যয়, আর ব্যয় প্রভাব পড়ে কার উপর? ওইর উপর। আমার ঘর কাটাই আছে, আর আসবাবপত্র থেকে তাহলে অবচয়টা কি হবে? মাইনাস হবে। আমি আসবাবপত্র ঘরটা কেটে রেখেছি, তাহলে এখানে আমরা কোনো ঘর কাটতে লাগতেছে না। ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। আচ্ছা দেখো, ধারে পণ্য বিক্রয়, বিক্রি করলে কি হয়? আমার আয় হয়, আর আয় হলে আমার মালিকানা সত্ত্বের উপর কি যোগ হবে? আয় হলে মালিকানা সত্ত্বের উপর কি হবে? প্রভাব পড়বে এবং প্লাস হবে। তাহলে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করলে আমি মূলধনের জন্য একটা ঘর কাটাচ্ছে, কিন্তু আরেকটা ঘর এখন নতুন করে কাটতে হবে, সেটা হলো দেনাদার। কারণ ধারে পণ্য তুমি যখন বিক্রি করো তখন তোমার কি দেনাদার বেড়ে যায়, তখন তোমার দেনাদার বেড়ে যায়। তাহলে তোমার এখানে দেনাদারের কি আমার সম্পদ, দেনাদার কি আমার সম্পদ। কারণ ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, আর বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। তাহলে যখন তুমি ধারে পণ্য বিক্রি করবা তখন তোমার কি বেড়ে যাবে? দেনাদার বেড়ে যাবে। মানে তোমাকে টাকা দিবে, তুমি পণ্যটা ধারে কারো কাছে যদি বিক্রি করো তাহলে তোমার কাছে কি টাকা সে দিবে না? এটা কি তোমার সম্পদ না? তার কাছে তোমার টাকাটা রাখা আছে। আচ্ছা, এখন আসো পাওনাদারকে নগদ প্রদান করা হলো 5,000 টাকা। পাওনাদারকে নগদ প্রদান করা হলো 5,000 টাকা। তাহলে তুমি যদি নগদ টাকা প্রদান করো তাহলে তোমার নগদ টাকা কমে যাবে। আমার নগদের জন্য একটা ঘর করা আছে, আর যেহেতু পাওনাদারকে পরিশোধ করা হলো, মানে প্রদান করা হলো, তাহলে পাওনাদারের ঘর আমার কাটা আছে, তাহলে নতুন করে আমার ঘর আর কাটতে হবে না। দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি 10,000 টাকা। দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি কত টাকা? 10,000 টাকা। এখন মনে করো দেনাদারের নিকট থেকে তুমি যদি 10,000 টাকা পাও তাহলে কি হবে? তোমার নগদ টাকা বাড়বে, আর দেনাদার কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমার দেনাদার আর নগদ দুইটাই ঘর কাটা আছে। তাহলে আমার এখানে দেখো মোটামুটি আমার এতে 3টা ঘর হবে, এলতে 2টা ঘর হবে, আর ইতে কটা ঘর হবে? ইতে তো একটাই ঘর হবে। তাহলে আমরা ছকটা কেটে ফেলি। একটু মনোযোগ দিয়ে তোমরা ছকটাতে।
দেখো এখানে আমি তারিখের জন্য একটা ঘর কাটবো, তারিখ। এখানে তারিখটা লেখার জন্য আমি আরেকটা ঘর কাটবো। এখানে একটা উদ্বৃত্ত লেখার জন্য একটা ঘর কাটবো, মানে ব্যালেন্স। এখন আসো আমরা এখানে মন্তব্যের জন্য একটা ঘর কাটবো। এখন মাঝখান থেকে একটা সমান সমান চিহ্ন দিতে হবে, এটা তোমরা জানোই, কম বেশি সবাই জানো। এখন দেখো আমার নগদে ঘরে কয়টা ঘর হবে? 3টা ঘর হবে। যে নগদে ঘরে আমার 3টা ঘর হবে, তাই না? এই 3টা ঘরের জন্য দেখো তোমরা এরকম দাগ কেটে কেটে মানে ঘরগুলোর মেজারমেন্ট করতে পারো। আমি এরকম করে ফোটা ফোটা দিয়ে দিলে কি হয়, তোমার তোমার দাগের একটা সুন্দর একটা মাপ থাকে। এখন আমি এখানে একটু লিখে নিই উপরে তারিখ, এটা তো উদ্বৃত্তের ঘর। এখানে আমি লিখবো সম্পদ, অর্থাৎ কি এ, এখানে সমান সমান চিহ্ন দেব। আর এখানে লিখবো দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এল প্লাস ও ই। এটা হলো মন্তব্যর ঘর। এখন দেখো আমি এখানে আমার যে যে ঘরগুলো আমি কেটেছিলাম, এই যে এতে গিয়ে নগদ, আমি নগদটা এখন লিখে ফেলবো এখানে। তারপর কি আছে? আসবাবপত্র, আমি এখানে আসবাবপত্র লিখে ফেলবো। তারপর আছে কি? দেনাদার, আমি দেনাদার লিখে ফেলবো। তারপর দেখো এখানে আমার এলতে কি আছে? ব্যাংক ঋণ আর পাওনাদার। তাহলে আমি দায়ের ঘরে এটা কি লিখবো? আমি ব্যাংক ঋণ আর একটা কি আছে? পাওনাদার। আর ওইতে তো একটাই ঘর, এটা মানে ওনারি করে যেটা মূলধন, এই মূলধনের ঘর তো এটা আলাদাই থাকবে। কারণ তোমরা জানো যে এল প্লাস ওই, অর্থাৎ দায় আর এই মানে মূলধন মিলে কিন্তু তোমার কি দুটো একসাথে মানে অ্যাড করা থাকে। তাহলে দেখো ব্যাংক ঋণ, পাওনাদার আর মূলধন আমি 3টা করে কেটে ফেলেছি। এখন আসো আমরা মূল অঙ্কে যাই। দেখো কি বলেছে? 2014 সালের মার্চ মাসে 1 তারিখে কি বলছে? দেখো কি ঘটনা, মানে কি লেনদেন ঘটেছে। নগদ 40,000 টাকা আর 20,000 টাকার আসবাবপত্র ও 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন, তাই না? আচ্ছা, নগদ কত? 40,000 টাকা। তাহলে আমি নগদে করে কত লিখবো? এখন নগদে করে আমি 40,000 টাকা লিখে ফেলবো। 20,000 টাকার আসবাবপত্র ঘরে কত লিখবো? 20,000, ঠিক আছে। আর 10,000 টাকার ব্যাংক ঋণ, 10,000 টাকা কিনেছি ব্যাংক ঋণ, তাহলে 10,000 টাকা কি লিখবো? আমি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। আচ্ছা, এখন দেখো যেটা এখানে আছে আমার 40 আর 20 কত? 60,000 টাকা, তাই না? এখন সম্পদ সমান সমান কি হয়? দায় প্লাস মালিকানা সত্ত্ব হয়। এখন এই দুইটা যোগ করে আমার কি করতে হবে?
এই দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাই না, মানে এল প্লাস ওই করতে হবে। কিন্তু এখানে দেখো এখানে আমার ব্যাংক ঋণ আছে, মানে আমার দায়ে 10,000 টাকা কিন্তু আছে, তাহলে কিন্তু আমি এখানে 40 আর 20 যোগ করে 60,000 টাকা কিন্তু মূলধনে করে লিখতে পারবো না, কারণ আমার এখানে দায় আছে 10,000 টাকা। তাহলে এটা কি করতে হবে, আমাকে মাইনাস করে তারপর যে ব্যালেন্সটা থাকে সেটা আমার এখানে লিখতে হবে। তাহলে এই 60,000 থেকে 10,000 টাকা মাইনাস করলে কত থাকে, 50,000 টাকা আমি মূলধনে করে লিখবো, মন্তব্য করে লিখবো মূলধন আনয়ন। এখন আমরা ব্যালেন্সটা নামিয়ে ফেলবো। এখন দেখো আমাদের 1 তারিখের লেনদেনটা আমরা এখানে মানে আমাদের এ ইকুয়াল টু এল প্লাস ওই এর উপর প্রভাব পড়েছে হিসাব সমীকরণের উপর। এখন আমাদের 5 তারিখে কি লেনদেন ঘটেছে সেটা এখন দেখবো। দেখো 5 তারিখ কি হয়েছে, ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় কত টাকা, ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। আচ্ছা দেখো 5 তারিখে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। ধারে পণ্য ক্রয় করলে কি হয়, ক্রয় মানে কি আমার একটা ব্যয়, তাই না। আর আমি আগে বলেছি যদি তুমি ধারে পণ্য ক্রয় করো তাহলে ক্রয়ের সাথে কার সম্পর্ক, পাওনাদারের সম্পর্ক। তাহলে তুমি যদি ধারে পণ্য ক্রয় করো তাহলে তোমার পাওনাদার বাড়বে, পাওনাদার কি হবে তাহলে তোমার বাড়বে। তাহলে আমি পাওনাদারের ঘরে কত লিখবো, পাওনাদারের ঘরে তাহলে আমি এই 10,000 টাকা লিখে ফেলবো, ঠিক আছে। আর যেহেতু তোমার ক্রয় করেছো, ক্রয় করলে কি একটা ব্যয় হয়েছে, কি হয়েছে, ব্যয় হয়েছে। আর আমি আগে তোমাদের এই যে এখানে মালিকানা সত্ত্বের উপর যে প্রভাবগুলো আছে, এই যে ব্যয়, ব্যয় হলে কি হবে, মাইনাস হবে, ব্যয় হলে কি হবে, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এই যে তুমি ধারে পণ্য ক্রয় করেছো, ধারে পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে, মাইনাস হবে। তাহলে আমার এখানে কার থেকে মাইনাস হবে, এই মূলধন থেকে আমার 10,000 টাকা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এখন আমি ব্যালেন্সটা আবার নামিয়ে ফেলি। 40,000 40,000ই হবে। নতুন করে যে পাওনাদার বাড়ছে এই জন্য পাওনাদারের ব্যালেন্সটা এখন নিচে নামিয়ে দিব আমরা। আর দেখো এখানে এই যে 50,000 থেকে 10,000 যদি মাইনাস করি তাহলে কত থাকে, 40,000 টাকা থাকবে। এরপর দেখো এরপর দেখো 10 তারিখে কি হয়েছে, 10 তারিখে আসবাবপত্রের অবচয় ধরা হলো 1,000 টাকা। আসবাবপত্রের অবচয় ধরা হলো কত টাকা, 1,000 টাকা। তাহলে দেখো আসবাবপত্রের তুমি যদি মানে অবচয় ধরো 1,000 টাকা, আগে আমি একটু তারিখটা দেখে নিই। আচ্ছা আসবাবপত্রের অবচয়, অবচয় কি একটা অদৃশ্যমান ব্যয়, একটা কি অদৃশ্যমান ব্যয়, মানে একটা তুমি সম্পত্তি ক্রয় করেছো, ক্রয় করার ফলে দীর্ঘদিন ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস পায় সেটা হলো কি তোমার অবচয়। এটা অবচয়ের যে অঙ্কগুলো আছে ওটাতে আরো বিস্তারিত ভাবে তোমাদের বলবো। তাহলে অবচয় যদি আমার ব্যয় হয় তাহলে ব্যয় হলে কি হবে, আমার 1,000 টাকা আমার এই মূলধন থেকে কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে। আর যেহেতু এটা আসবাবপত্রের অবচয় তাহলে আমার আসবাবপত্র তো কমে যাবে, তাই না। যেহেতু এটার ব্যয় তাহলে আমার আসবাবপত্র 1,000 টাকা আমি কি করবো, কমিয়ে দিব।
এখানে মন্তব্য ঘরে লিখবে ব্যয় ব্যালেন্স গুলো আমরা নামিয়ে ফেলি। উদ্বৃত্ত গুলো 40,000 40,000 হবে। 20 থেকে 1,000 গেলে কত থাকে? 19,000। 20 থেকে 1,000 গেলে কত থাকে? 19,000। দেনাদারে কোনো ব্যালেন্স নাই, সমান সমান ব্যাংক ঋণ 10,000 10,000 নেমে যাবে। পাওনাদার 10,000 যা ছিল তাই নেমে যাবে, কারণ এটার উপর কোনো প্রভাব পড়েনি। আর এই যে মূলধনের উপর প্রভাব পড়েছে 1,000 টাকা, 40,000 থেকে 1,000 গেলে কত থাকবে? 39,000 টাকা ব্যালেন্স থাকবে। আচ্ছা, 10 তারিখের পর কি হয়েছে দেখো। দেখো 10 তারিখের পর কি, 10 তারিখে কি লেনদেন ঘটেছে? 10 তারিখের পর 16 তারিখে ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। ধারে তুমি যদি পণ্য বিক্রি করো তাহলে কি হয়? তোমার বিক্রি করলে কি হয়? আয় হয়। তাহলে আয় হলে কি করবো আমরা? এই মূলধনের সাথে প্লাস হবে, মূলধনের সাথে কি হবে? প্লাস হবে। তাহলে তারিখটাকে লিখে নিই, 16 তারিখ। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। তাহলে 20,000 টাকা তোমার আয় হয়েছে। আয় হলে কি হবে? আয় হলে আমার মূলধন বেড়ে যাবে 20,000 টাকা। আর যেহেতু ধারে পণ্য বিক্রি করছি, তাহলে আমার কি দেনাদারও বেড়ে যাবে, তাই না? তাহলে আমি দেনাদার কি করবো? 20,000 টাকা বাড়িয়ে দিব। এখানে আমি ব্যয় লিখে দিই। তাহলে এখন দেখো আমি ব্যালেন্স করে লিখে ফেলি। 40,000 40,000ই নামবে। 19,000 যা ব্যালেন্স আছে পাওনা আসবাবপত্র 19,000ই থাকবে, কারণ এটার উপর কোনো প্রভাব পড়েনি। দেনাদার নতুন করে 20,000 টাকা হয়েছে, এজন্য 20,000 টাকায় ব্যালেন্স নেমে যাবে, সমান সমান ব্যাংক ঋণ 10,000। আর দেখো এখানে মূলধনের সাথে এই 20,000 টাকা কি হয়েছে? ও সরি, এখানে আমি ব্যয় লিখে ফেলছি। এখানে ব্যয় হবে না, এটা তোমার হবে আয়, কারণ বিক্রি করছি না। বিক্রি করলে কি হয়? তোমার আয় হবে। তাহলে দেখো এই 20,000 টাকা তো 39,000 সাথে কি হবে? যোগ হবে। আমরা যোগ করে ফেলি 59,000 টাকা। তারপর দেখো আমাদের 18 তারিখে কি হয়েছে? পাওনাদারকে নগদ প্রদান করা হলো 5,000 টাকা। পাওনাদারকে নগদ প্রদান করা হলো কত টাকা? 5,000 টাকা। আচ্ছা, পাওনাদারকে তুমি যদি নগদ টাকা প্রদান করো, কাউকে তুমি যদি নগদ টাকা প্রদান করো, তাহলে তোমার নগদ টাকা কমে যায় না? তাহলে 5,000 টাকা আমি কি করব? নগদ থেকে মাইনাস করে দেব। আর পাওনাদারকে তুমি পরিশোধ করে ফেলছো, তাহলে তুমি যদি কারো টাকা পরিশোধ করে ফেলো, তাহলে ওটা কি তার ব্যালেন্স কি বাড়া রাখবা? অবশ্যই না। তাহলে কি করবো আমরা? আমরা পাওনাদারও কি করে ফেলবো? মাইনাস করে ফেলবো। পাওনাদার কি করবো? মাইনাস করে, কারণ তুমি তার টাকা পরিশোধ করে ফেলছো। সে তোমার থেকে আগে পেতো 10,000 টাকা, তাহলে তুমি যদি তার 5,000 টাকা মাইনাস মানে পরিশোধ করে ফেলো, তাহলে কি হবে? পাওনাদার তাহলে 5,000 টাকা কমে যাবে। এখন আমি দেখো ব্যালেন্স করে লিখতেছি। 40 থেকে 5 গুলো কত থাকে? 35,000 টাকা থাকে। আসবাবপত্র 19,000ই থাকবে। দেনাদারও 20,000ই থাকবে। আর ব্যাংক ঋণ এটাও 10,000ই থাকবে। আর পাওনাদার 10 থেকে 5 গেলে কত থাকে? 5,000 টাকায়। এখন পাওনাদার উপরটা প্রভাব পড়েছে, আর মূলধনের উপর কোনো প্রভাব পড়েনি। 59,000ই আছে। আরেকটা কথা বলি, যখনই তোমার মূলধনের উপর প্রভাব পড়বে তখন আমরা এই মন্তব্যগুলো লিখবো, ঠিক আছে? কেমন? এখানে কিন্তু এখন মূলধনের উপর প্রভাব পড়েনি, যার কারণে আমি এখানে মন্তব্যটা আমরা লিখিনি। এই জিনিসটা একটু নোটিস করবে। এখন দেখো 18 তারিখের পর আমার 26 তারিখে একটা লেনদেন সংঘটিত হয়েছে। দেখো 26 তারিখে কি হয়েছে? বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো 1,000 টাকা। বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো কত টাকা? 1,000 টাকা। তাই বিজ্ঞাপন বাবদ প্রদান করছো, বিজ্ঞাপন কি একটা ব্যয়,
আর যেহেতু প্রদান করছো তাহলে নগদ টাকায় প্রদান করছো, তাহলে আমি কি করব এখানে তোমার নগদ থেকে 1000 টাকা কি করব মাইনাস করে ফেলবো। আর যেহেতু এটা একটা ব্যয়, তাহলে কি হয়ে যাবে তোমার মূলধন 1000 টাকা, মূলধন কি 1000 টাকা কমে যাবে। এখন আমরা ব্যালেন্স গুলো লিখে ফেলি। 35,000 থেকে 1000 গেলে কত থাকে 34,000 টাকা থাকে। আসল বলতে ব্যালেন্স যা আছে তাই থাকবে 19,000, দেনাদারের ব্যালেন্সও 20,000 টাকা যা আছে তাই থাকবে, সমান সমান ব্যাংক ঋণও তোমার কত আছে 10,000 আছে, 10,000ই থাকবে। পাওনাদারও তোমার কত টাকা আছে 5,000 টাকা, 5,000 5,000ই থাকবে, কোনো চেঞ্জিং হয়নি। আর মূলধন তোমার কত টাকা, এটা একটু চেঞ্জ হবে। 59,000 থেকে 1000 টাকা মাইনাস করলে কত হবে, ব্যয় হয়েছে না, বিজ্ঞাপনে দিয়েছো ব্যয় হয়েছে, 1000 টাকা মাইনাস করলে কত থাকে 58,000 টাকা থাকে। এখন আমাদের লাস্ট একটা লেনদেন আছে, সেটা দেখো 30 তারিখে দিনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি 10,000 টাকা, দিনাদারের নিকট থেকে নগদ টাকা পাওয়া গেছে 10,000 টাকা। তাহলে দেখো আমরা যদি নগদ টাকা পাই, আমরা যদি নগদ টাকা কারো থেকে পাই, তাহলে আমার কি বাড়বে, এটাকে মানে দেনাদার থেকে তুমি যদি নগদ টাকা পাইছো, তাহলে তোমার কি 10,000 টাকা নগদ বেড়ে গেছে না, নাকি কমে গেছে? অবশ্যই বেড়ে গেছে। তাহলে 10,000 টাকা তোমার কি করবা, নগদ টাকা বাড়িয়ে দিবা। তিরিশ তারিখে আমি নগদ কত টাকা দেনাদার নিকট থেকে 10,000 টাকা পেয়েছি, তাহলে আমার নগদ টাকা 10,000 টাকা বেড়ে যাবে। আর যেহেতু দেনাদার থেকে আমি টাকাটা পেয়েছি, তাহলে আমার দেনাদার 10,000 টাকা কি করবো, আমি মাইনাস করে দেবো, কারণ দেনাদার তাহলে আমার কমে গেছে না। আমি 10,000 টাকা যদি দেনাদার থেকে পেয়ে যাই, তাহলে দেনাদার কি কমে যাবে না? তাহলে দেনাদার এখান থেকে আমি 10,000 টাকা কি করবো, মাইনাস করে ফেলবো। ঠিক আছে, এখন উদ্বৃত্ত করে লিখে ফেলি। 34,000 10,000 কত, 44,000। আসল বলতে ব্যালেন্স যা ছিল তাই থাকবে 19,000। দেনাদার থেকে 10,000 টাকা মাইনাস হয়ে যাবে, কারণ দেনাদার টাকা দিয়ে দিচ্ছে, তাহলে দেনাদার টাকা কমে যাবে। তাহলে 20,000 থেকে 10 গেলে কত থাকে 10,000। ব্যাংক ঋণ যা আছে তাই থাকবে 10,000। পাওনাদারের ব্যালেন্স তো 5,000 টাকা, 5,000ই থাকবে। আর মূলধন 58,000 টাকা ব্যালেন্স, 58,000ই থাকবে। এখন দেখো আমরা উভয় দিক যোগ করব, যোগ করলে আমাদের দিক যদি ব্যালেন্স মিলে যায়, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আর যদি ব্যালেন্স না মিলে, তাহলে দেখতে হবে যে আমাদের কোনো জায়গায় যদি ভুল থাকে, হয়তো দেখা যায় কোনো সময় তোমার ব্যালেন্সিং তোমার মানে যোগ বিয়োগে ভুল হতে পারে। আবার দেখা যায় কি তুমি লেনদেন যেটা নগদে হওয়ার কথা সেটা দেনাদারে লিখে ফেলছো, এটার কারণে ভুল হতে পারে। তো আমরা যোগটা করে আগে দেখি। 44,000, 19,000, 10,000। আমার এখানে ব্যালেন্স হয়েছে কত টাকা, 73,000 টাকা। আর এখানে একটু দেখি যোগ করে কত হয়েছে, 10,000, 5,000, আর এখানে হলো 58,000। এটাও ব্যালেন্স মিলিয়ে গিয়েছে 73,000। আমরা জেড টেনে দিই। দেখো আমাদের এই দুইটা ব্যালেন্স মিলে গিয়েছে। তোমরা এই দাগটা আমি কলম দিয়ে দিয়েছি, তো তোমরা পেন্সিলটা মুছে ফেলবা। তোমরা এই দাগটা দিবা না, দাগটা না দিলে 73,000 টাকা অনেক সুন্দর করে দেখানো যেত, এই দাগটা তোমরা দিবে না। আচ্ছা দেখো আমার দুই দিক কিন্তু ব্যালেন্স মিলে গিয়েছে। এটা হলো আমাদের হিসাব সমীকরণ, মানে অর্থাৎ এই যে এ ইকুয়াল টু এল প্লাস ও ই, মানে বুঝতে পারছো, মানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। দেখো আমার দুই দিকে প্রভাব পড়েছে, কিন্তু লাস্টে আমার ব্যালেন্স দুইটা কি হবে
সমান হবে, এটার নামই হলো ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণ। আশা করি তোমরা আমার ক্লাসটা দেখে উপকৃত হবে। আমি নেক্সটে তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসবো। আর সমাপ্তির আগে একটা কথা বলবো যে তোমরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, আর বিশেষ করে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবা, কারণ শেয়ার করলে তোমার বন্ধুরা যারা আছে তারাও দেখতে পারবে। আর ভিডিওগুলো দ্রুত তুমি যদি আমাদের সবগুলো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের নিচে যে একটা বেল বাটন আছে সেটা অবশ্যই প্রেস করবা, তাহলে আমাদের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো আমরা যখনই আপলোড করবো সাথে সাথে তুমি পেয়ে যাবা। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।